পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। পুরো আইনের 117/1 নম্বর ধারায় পুরসভা ভেঙে দিতে পারে, আর এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করলো পুর দফতর। কেন পুরসভা ভাঙা হবে না 3 দিনের মধ্যে জানাতে হবে, রাজ্য সরকারকে জানাতে হবে কলকাতা পুরসভাকে। মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। তারপরেই যেটা ঘটতে চলেছে সেটা কিন্তু কলকাতা পুরসভার ইতিহাসে এক বিরল ঘটনা। কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। আবারও বলছি, কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। কলকাতা পুর আইনের 117/1 ধারা অনুযায়ী এই কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে এবং তারা কলকাতা পুরসভার থেকে জানতে চেয়েছে কেন এই পুরসভা ভাঙা হবে না, তার জবাব তারা দিক। 1980 সালের কলকাতা পুর আইনের 117/1 ধারায় বলা আছে যে কোনো পুরসভা যদি দক্ষতার সঙ্গে কাজ না করতে পারে, যদি ঠিকমতো পরিষেবা দিতে না পারে কিংবা ক্ষমতার অপব্যবহার করে, সেক্ষেত্রে রাজ্য সরকারের এই অধিকার রয়েছে সেই পুরসভা ভেঙে দেওয়ার। এই আইনকে সামনে রেখেই কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার, যা এক বিরল ঘটনা হবে। কারণ 1980 সালের এই কলকাতা পুর আইন তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এরকম ঘটেনি। যারা যারা মেয়র হয়েছেন প্রত্যেকেই 5 বছরের মেয়াদ পূর্ণ করেছেন। একমাত্র শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে থাকাকালীন 2015 সালে কলকাতা পুরসভার দ্বিতীয়বার মেয়র হন এবং সেই টার্মটা তিনি 5 বছরের টার্মটা পুরোটা কমপ্লিট করেননি। 2018-তে তিনি ছেড়ে দেন, তিনি অন্য দলে যোগ দেন। 2018-তে তখন ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র হন। সেই ফিরহাদ হাকিম 2026-এ আজকে তিনি পদত্যাগ করলেন, মেয়র পদ থেকে ইস্তফা দিলেন। এরপরই যেটা খবর যে কলকাতা পুরসভা ভেঙে দিতে পারে রাজ্য সরকার। মেয়র চলে গেলে এমআইসি ভেঙে যায়, বোর্ড ভেঙে যায়, কাউন্সিলররা থাকে, এটা একটা সাংবিধানিক সংকট দেখা দেয়। এক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটরও বসতে পারে। এক্ষেত্রে যদি পুর কমিশনার এবং চেয়ারম্যান এরা স্থির করেন যৌথভাবে, তাহলে আবার ভোটাভুটি হতে পারে কাউন্সিলরদের মধ্যে। যেটা সাংবিধানিকভাবে স্বীকৃত সেটাই হবে। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, কলকাতার মেয়র পদ ছাড়লেন ফিরহাদ। মেয়রের ইস্তফার পরে বোর্ড ভাঙার প্রক্রিয়া। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, কলকাতায় মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম। মেয়রের ইস্তফার পরই বোর্ড ভাঙার প্রক্রিয়া। 2018 থেকে মেয়র ছিলেন ফিরহাদ হাকিম। নবান্নের পর ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের। মেয়রের ইস্তফায় ভাঙল কলকাতার পুর বোর্ড। আমি নিজে যখন মেয়র ছিলাম দাপুটের সাথে চালিয়েছি, নিজেই পৌরমন্ত্রী, নিজেই মেয়র, চেয়ার ধরে বসে রইলাম। ঢাল নেই, তলবার নেই, নিধিরাম সর্দার। সেই মানুষগুলো যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে ওই মেয়রের চেয়ার চালিয়ে গেছেন, তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। যে বেস্ট সার্ভিস দেবে মানুষ তাকে চয়েস করবে। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করে দিলাম। আমার কেউ প্রেশার নেই, কিছু নেই। 2018 সালে হঠাৎ করে যখন তখনকার মেয়র রেজিগনেশন দিলেন, সেই সময় সব কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাকে এই চেয়ারে বসানোর জন্য আমার মনে হয়েছিল যে এই চেয়ারে বসার যোগ্যতা আমার নেই। প্রাতঃস্মরণীয় যাদের ছবিতে নমস্কার করে আমরা বড় হয়েছি, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বোস, ডাক্তার বিধানচন্দ্র রায়, যাদের প্রণাম করে আমরা বড় হয়েছি, তাদের নখের যোগ্য হতে পারলে জীবনটা ধন্য হয়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্ব পালন করলাম। 2018 থেকে কলকাতা পুরসভার মেয়র। গতকাল পদত্যাগ ফিরহাদ হাকিমের। নবান্নর পর ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা। (2018) থেকে কলকাতা পুরসভার মেয়র। গতকাল পদত্যাগ ফিরহাদ হাকিমের। নবান্নর পর ছোট লালবাড়িও হাতছাড়া তৃণমূলের। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা।
কি ছিল না ওনার হাতে? ওনার তো সরকার ছিল, ডাবল ইঞ্জিন সরকার ছিল, তখন ওনার হাতে কিছু ছিল না? উনি বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, কে বলছেন ওনার হাতে ছিল না? তখন কি স্টাম্প মেয়র ছিলেন কি? উনি কি কাজ করেছেন একবার দেখান। কাজ করলে সরকার যেত না। শুভেন্দু অধিকারী জি 1 সপ্তাহের ভিতরে কাজ করেছেন, উনি 15 বছর ছিলেন, না করেছেন কাজ করতে। উনি নিজের কীর্তি বললেন, আর তারপরে বললেন যে আমি নিজের কীর্তি আমার কি বলবো। তো কলকাতার মানুষ জানে যে কি করতে পেরেছিলেন আর কি হয়েছিল এখানে। কোনো অসুবিধা নেই, কর্পোরেশনের এমপ্লয়ি কাজ করে, সবাই কাজ করে করছে, অসুবিধা নেই। এখানে তো কমিশনার আছে, এখানে আমাদের মানসুনের জন্য প্রত্যেক বছর প্রস্তুতি থাকে, আমাদের এমপ্লয়িরা, আমাদের ড্রেনেজ ডিপার্টমেন্ট এইসবের প্রস্তুতি থাকে। আর বিধাননগরের পর কলকাতার মেয়রের ইস্তফা। গত পরশুই বিধাননগরের মেয়রের পদত্যাগ। বিধাননগরের মেয়র পদ ছাড়েন কৃষ্ণা চক্রবর্তী। কয়েকদিন আগে চন্দননগরের মেয়রও ইস্তফা দেন। কয়েকদিন আগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং এর। নিউজ 18 বাংলার স্টুডিওয়ে বিস্ফোরক অভিযোগ করেন মন্ত্রী। ফিরহাদ হাকিমও পদত্যাগ করলেন মেয়র পদ থেকে। পয়সা বাঁচাবার জন্য ভাবছে কি করলে পয়সা বেঁচে যাবে। পয়সা বাঁচাবার জন্য অনেক কোটি কোটি, ওর মানে অনেক পয়সা আছে ওর কাছে। কালকাটা কর্পোরেশনের মতন ইললিগাল কনস্ট্রাকশন, আর কালকাটা থেকে বেশি আগুন কোথাও ধরে না। রাতারাতি আগুন ধরে, সুজিত বোসকে নেভায়, আর ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো অত কোটি কোটি টাকা ওর কাছে আছে, ও ভাবছে রিজাইন দিয়ে হয়তো বেঁচে যাব। ওর মেয়ে কয়েকটা হোটেল খুলেছে, 30টা হোটেল তো আমি জানি দুবাই, তো 30টা হোটেল, দুবাইতে 30টা হোটেল, 30টা চেন অফ হোটেল রেস্টুরেন্ট, 30টা। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছেন, আমার মনে হচ্ছে এরা কভারের মধ্যেও পয়সা রাখলে গভর্নমেন্ট রিকভারি করে নেবে। মমতার হাত ছাড়ছেন কি ফিরহাদ? বেসুরোদের সঙ্গে বিধানসভায় বসবেন ফিরহাদ। বিধানসভায় বেসুরোদের সঙ্গেই একই ব্লকে ফিরহাদ। ঋতব্রতর পাশে বসতেও আপত্তি নেই ফিরহাদের। ঘনিষ্ঠ মহলে এমনটাই ইচ্ছা প্রকাশ পদত্যাগী মেয়রের। আপনি 10 বার বিবৃতি দিতে পারেন, প্রয়োজনে ফোন একটা করেছেন, আমরা আপনাকে বিশ্বাস করি। আমি এখনো তার নাম বলবো না, এসে যখন সই করবেন আপনারাই জানতে পারবেন। তবে সংখ্যাটা মানে বাড়ছে এবং বাড়বে, 60-এর ওপর যাবে, এটা তো ডেফিনেট। তো আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। ববিতার সঙ্গে আমার এর মধ্যে কথা হয়নি, নবান্নতে দেখা হয়েছিল, জাস্ট এমনি কথা। তাতে স্বাভাবিকভাবে দেখি যদি সুযোগ হয় ববিতাকেও ফোন করবো। বহু পুরনো আলাপ, মানে আমি এর বেশি কিছু আজকে আর বলছি না। তৃণমূলে গুরুত্ব বাড়ছে কি ফিরহাদের? কালীঘাটের বৈঠকে ফিরহাদের ইস্তফা প্রসঙ্গ। ফিরহাদকে সম্মানজনক পদে রাখা হবে। ফিরহাদের ইস্তফা নিয়ে বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেপ্তারির পর কান্না ফিরহাদের। নারদা মামলায় 21-এ গ্রেপ্তার। আর গ্রেপ্তারের পর কান্না তৎকালীন মেয়রের। ফিরহাদের কান্নাকে কটাক্ষ সজল ঘোষের। কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না, 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 কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না। উনি কলকাতার জন্য বারবার কাঁদেন,
ছিচকাদুনের কান্না, করেছেনটা কি তার হিসেবটা দিন না। 7-8 বছর ছিলেন সম্ভবত। তো আমার প্রশ্ন হচ্ছে উনি এই এত বছরে উনি করেছেনটা কি পুরসভার জন্য? কলকাতার মানুষ নতুন কি পেয়েছে ওনার থেকে? কাটমানি, দুর্নীতি, বেআইনি নির্মাণ ছাড়া, বেআইনি পার্কিং, বেআইনি নির্মাণ, আমি আপনাকে প্রশ্ন করি উনি করেছেনটা কি? শুধু ডিম খাবো না করে চলে গেছে। বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় জোর। এবছর লাগানো হবে 1,10,00,000 গাছ, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার বার্তায় শুধু গাছ বসালেই হবে না, রক্ষণাবেক্ষণও করতে হবে। 6 লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই বর্ষে আমরা 1,10,00,000 গাছ লাগাবো এবং রক্ষণাবেক্ষণ করব। বপিত চারাটি যাতে মহিরুহে পরিণত হয় সে দায়িত্ব আমরা নেব। যা গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলোকে একটু মেনটেন করা দরকার, নইলে শুধুমাত্র তো খিঁচ মেরি ফটো হবে, আলটিমেটলি লাভ আমাদের হবে না। চৌঠা মে রাজ্যে পালা বদল। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েই ময়দানে, জনতার দরবারে। একের পর এক বৈঠক, একের পর এক প্রতিশ্রুতি পূরণ। এবার পরিবেশ রক্ষার অঙ্গীকার। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে পাঠ্যপুস্তকের সিলেবাস সংক্রান্ত জায়গায় আমরা নতুন করে মূল্যায়ন করব পরিবেশ এবং বৃক্ষরোপণ সংক্রান্ত বিষয়ে আমাদের কোমলমতি আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তাদেরকে প্রাথমিক স্তর থেকে, স্কুল স্তর থেকেই আমরা যাতে উপযুক্তভাবে তৈরি করতে পারি। বিভিন্ন হাউসিং, বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্প, বিভিন্ন আস্থার জায়গা, বিভিন্ন আমাদের সরকারি পরিকাঠামো যেখানে গড়ে উঠছে এবং তার সাথে সাথে জাতীয় সড়ক সহ রাজ্য সড়ক সহ সব জায়গাতে আমাদের যে পরিকল্পনা তৈরি হয়, ইতিমধ্যে তাতে আছে যে 1/3, 1/3 গাছ লাগাতে হবে, গ্রিনারি করতে হবে। আপনি যদি আকাশপথে এই সিটি অফ জয়, বৃহত্তর কলকাতা, এদিকে বারাসাত থেকে শুরু করে ওদিকে সোনারপুর, বারুইপুর পর্যন্ত, সঙ্গে হুগলি নদীর তীরবর্তী এপার ওপারের শহরগুলো যদি দেখেন, এখানে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে। যারা প্ল্যান অনুমোদন করেন তাদের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন আছে, নতুন করে কোনো আইন করার দরকার নেই, যে 2/3 ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হলে 1/3 ম্যান্ডেটারি প্ল্যান্টেশন এবং গ্রিনারি। একজনও কেউ মেনেছেন বলে আমার অন্তত প্রত্যক্ষ অভিজ্ঞতায় সেটা আসে না। তাই পরিবর্তনের সরকার, ব্যবস্থার পরিবর্তন মানুষ চেয়েছেন। আমরা 10টা শহরে স্বচ্ছতা অ্যাপ চালু করেছি। আমি মাননীয় মুখ্য সচিবকে বলবো যে এটার ব্যাপ্তি আরো বাড়াতে হবে, 10টা শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। কোথাও যদি নোংরা, আবর্জনা ইত্যাদি পড়ে থাকে, সেই অ্যাপের মাধ্যমে জানালে 2 ঘন্টার মধ্যে সেই জায়গা স্বচ্ছ এবং পরিষ্কার করার এবং সংগৃহীত আবর্জনাকে প্রসেসিং ইউনিটে পাঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে যে ব্যবস্থা 10টি শহরে চালু হয়েছে, এটা আগামী দিনে কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, কোচবিহারের মদনমোহনজিউ অথবা ঠাকুরনগরে ঠাকুরধাম, জলপাইগুড়ির আমাদের জলপেশ মন্দির থেকে শুরু করে অসংখ্য যে আস্থার জায়গা রয়েছে পশ্চিমবঙ্গে, সেই এলাকার বাইরের পরিবেশকে স্বচ্ছতার সঙ্গে সুন্দর করে সাজানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। এবং এত অপরূপ সুন্দর আমাদের হাতে টাইগার হিল আছে দার্জিলিং, সঙ্গে অপরূপ সুন্দর সমুদ্র তট রয়েছে, সেই বীচকে সুন্দর করতে হবে। যে পশ্চিমবঙ্গ একটা সময় সবকিছুতে 1 নম্বরে ছিল, আমরা
পরিবেশ রক্ষায় ভারতবর্ষের মধ্যে এক নম্বর জায়গায় যাব। পরিবেশ দপ্তরকে বিশেষভাবে অনুরোধ করব, অনেক গরিব মানুষ তাদের সংসার চালানোর জন্য এখনো কয়লাতে কাঠে খাবার রান্না করে পিসিবির নিজস্ব তহবিল থেকে তাদেরকে ইলেকট্রিক চুল্লি দেওয়ার ব্যবস্থা করুন। আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনারা ইকো ক্লাব গড়ে তুলুন, সরকার আপনাদের পাশে আছে। যে সমস্ত বিদ্যালয় ইকো ক্লাব তৈরি করবেন তাদেরকে আর্থিক সহায়তা পরিবেশ দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে। যা গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলোকে একটু মেনটেন করা দরকার, একটু লক্ষ্য রাখা দরকার, নইলে শুধুমাত্র তো খিঁচ মেরি ফটো হবে, আলটিমেটলি লাভ আমাদের হবে না। নিউজ 18 বাংলা। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বাংলায় প্রাক বর্ষার বৃষ্টি, আর আজকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস, আপডেট নেব। বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, রাজ্য জুড়েই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, কারণ ভারতের মৌসুম ভবন ইতিমধ্যেই বার্তা দিয়েছে উত্তর পূর্ব ভারতে আর দুদিনের মধ্যেই বর্ষা অর্থাৎ মৌসুমী বায়ু প্রবেশ করবে। আর তার ফলে উত্তরবঙ্গে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে যে বৃষ্টি হচ্ছে সেটাও প্রাক বর্ষার বৃষ্টি বলেই আবহাওয়াবিদরা মনে করছেন। তবে উত্তরবঙ্গে একেবারে প্রাক বর্ষার ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেই প্রথমে যদি বলি যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলায় বৃষ্টি বেশি হবে, ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে। আগামী 11 তারিখ পর্যন্ত অন্তত সেই পূর্বাভাস, অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের। শুধুমাত্র এই 3 জেলা নয়, উপরের দিকের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং মালদা পর্যন্ত সব জেলাতেই 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা আসি, দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তি যেটা রয়েছে সেটা থাকবে, তবে কিছুটা কমবে। যে দাবদাহ, প্রচন্ড তাপ, রোদের তেজ, সেটা কমবে, কারণ ঝড় বৃষ্টিতে কিছুটা সাময়িক স্বস্তি হবে। তবে গরম অস্বস্তি একেবারে চলে যাবে এমনটা নয়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই, অর্থাৎ প্রাক বর্ষার বৃষ্টি যেহেতু, তাই সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হতে পারে। তবে বেশি সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে। ধন্যবাদ।